অনেক আগের কথা, যখন একটি ছোট শহরে একটি বাড়ি ছিল, যার দেওয়ালগুলো ছিল পাথরের তৈরি আর ছাদ ছিল মাটির। কিন্তু সেই বাড়ির ভেতরে যে সম্পর্কগুলো গড়ে উঠেছিল তা যে কোনো পাথরের চেয়েও বেশি মজবুত ছিল। সেই বাড়ির মালিক ছিলেন রহমত আলী, একজন বৃদ্ধ মানুষ, যার পিঠ কিছুটা ঝুঁকে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও সেই উজ্জ্বলতা বাকি ছিল যা একসময় তার যৌবনের সাক্ষ্য দিত। রহমত আলীর দুই ছেলে ছিল, বড় ছেলে মালিক আর ছোট ছেলে মনসুর। দুজনেই একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল, একই উঠোনে খেলেছিল, একই দস্তরখানে বড় হয়েছিল। কিন্তু আজ দুজনের মাঝে একটা দেওয়াল ছিল, যা পাথর বা ইটের তৈরি নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা রাগ আর নীরবতার দেওয়াল। সেই বাড়িটিকে দেখলে যে কোনো অপরিচিত মানুষ অবাক হয়ে যেত। একই জমিতে তৈরি বাড়ি, কিন্তু তার ঠিক মাঝ বরাবর একটা দেওয়াল তোলা ছিল, পাকা ইটের তৈরি আর কাদামাটি দিয়ে গাঁথা, যেন কেউ ইচ্ছে করে একটা হৃদয়কে সমান দুই ভাগে কেটে দিয়েছে। দেওয়ালের একপাশে মালিকের দরজা ছিল, যা পূর্ব দিকে খুলত। সকালের আলো সবচেয়ে আগে ওই দরজাতেই কড়া নাড়ত। দেওয়ালের অন্যদিকে ছিল মনসুরের দরজা, পশ্চিম দিকে, যেখানে সন্ধ্যা নামার সময় সূর্যের শেষ রশ্মিগুলো এসে লুটিয়ে পড়ত। দুটি দরজাই একই বাড়ির ছিল, কিন্তু দুজনের পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা। আলাদা পথ, আলাদা কণ্ঠস্বর, আলাদা জীবন। মালিকের বয়স ছিল ৪২ বা ৪৩ বছরের কাছাকাছি। শারীরিক গঠন মজবুত, গায়ের রং গমের মতো, কপালে চিন্তার রেখা, যা বছরের পর বছর কঠোর পরিশ্রমে তৈরি হয়েছিল। সে শহরে শস্যের ব্যবসা করত, বস্তা ওঠানো, দাড়িপাল্লায় মাপা, হিসাব নিকাশ রাখা, এটাই ছিল তার জীবন। তার স্ত্রী জরিনা একজন শান্ত স্বভাবের ও বুদ্ধিমতী নারী ছিল, যে বছরের পর বছর ধরে এই বাড়ির ভাগ হওয়া দেখে আসছিল এবং প্রতিবার নিজের চোখের পানি ভেতরেই গিলে নিত। তাদের দুটি সন্তান ছিল, এক ছেলে আর এক মেয়ে, যারা এই দেওয়ালটিকে ছোটবেলা থেকে এতটাই স্বাভাবিকভাবে দেখে আসছিল যে তাদের কাছে এটা কখনো অদ্ভুত মনে হয়নি। যে জিনিসটি সবসময় হয়ে আসছে তা অদ্ভুত কিভাবে লাগবে। মনসুর ছোট ছিল, বয়সেও এবং উচ্চতাতেও, কিন্তু তার চোখে এমন একটা তীক্ষ্ণতা ছিল যা তাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলত। সে কাঠের কাজ করত, দরজা বানাত, চৌখাট গড়ত, আলমারি তৈরি করত। তার হাতগুলো ছিল মজবুত আর আঙুলগুলো রুক্ষ। কাঠের গুঁড়োর গন্ধ সবসময় তার পোশাকে লেগে থাকত। তার স্ত্রীর নাম ছিল শাহিনা, নরম স্বভাবের কিন্তু সাহসী, যে এই বিভক্ত বাড়িতে নিজের সংসার গুছিয়েছিল এবং কখনো কোনো অভিযোগ করেনি। তাদেরও ৩ সন্তান ছিল, যারা তাদের চাচার ছেলে মেয়েদের শুধু দূর থেকেই দেখত, তাদের সাথে কখনো ভালোভাবে খেলতেও পারেনি। এই সব কিছুর মাঝে রহমত আলী কোথায় ছিলেন? তিনি দুজনের মাঝে বিভক্ত ছিলেন, ঠিক যেমনভাবে ওই জমিটুকু বিভক্ত ছিল, বাড়িটি বিভক্ত ছিল। তিনি সোমবার থেকে বুধবার মালিকের অংশে থাকতেন, বৃহস্পতিবার থেকে শনিবার মনসুরের অংশে। রবিবারের দিনটি নির্দিষ্ট ছিল না, তার যে ছেলের কাছে মন চাইত তার কাছেই যেতেন। এই নিয়মটি ঠিক হওয়ার পর ৫ বছর পার হয়ে গেছে। ৫ বছর আগে যখন দুই ভাইয়ের মাঝে সর্বশেষ বড় ঝগড়াটি হয়েছিল এবং মালিক রাগের মাথায় বলেছিল, হয় তুই এই বাড়িতে থাকবি, নয়তো আমি থাকব, তখন রহমত আলী মাঝখানের রাস্তা বের করেছিলেন। তিনি বলেছিলেন, বাড়িতে দেওয়াল তুলে দাও, দরজা বানিয়ে নাও, দুজনেই নিজের মতো করে জীবন কাটাও। দুজনেই তাই করেছিল। কিন্তু সেই শেষ ঝগড়াটি কী নিয়ে হয়েছিল তা আজ পর্যন্ত পুরো শহরের কেউ জানত না। যারা জিজ্ঞেস করত তারা কোনো উত্তর পেত না। মালিককে জিজ্ঞেস করলে সে মুখ ঘুরিয়ে নিত, মনসুর বলতো, পুরনো কথা ভুলে যাও। রহমত আলীও কখনো কাউকে কিছু বলেননি। শুধু এতটুকুই ছিল যে একটা ঝগড়া হয়েছিল, একটা দেয়াল উঠেছিল, আর দুই ভাই নিজের নিজের পৃথিবীতে বন্দী হয়ে গিয়েছিল। ওই শহরের মানুষ এই বাড়িটিকে ২ দরজার বাড়ি বলত। বাচ্চারা যখন ওই পথ দিয়ে যেত তখন মাঝে মাঝে দাঁড়িয়ে অবাক হয়ে দেখত আর নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো, ওই দেখ, ওই বাড়ির ২ ভাই একে অপরের সাথে কথা বলে না। বড়রা মাথা নেড়ে সামনের দিকে এগিয়ে যেত। কারো বিশ্বাস ছিল না যে এই ধারাটি কখনো ভাঙবে কিনা। মালিকের সকাল শুরু হতো তার দরজা থেকে। সে ঘুম থেকে উঠত, অজু করত, নামাজ পড়ত, তারপর জরিনার বানানো খাবার খেতে বসত। এরপর সে দোকানের দিকে বেরিয়ে পড়ত। দুপুরে ফিরে আসত, বাবার সাথে বসত, যদি বাবা তার দিকে থাকতেন, কিছু কথা বলতো, সন্ধ্যায় আবার দোকান, রাতে বাড়ি, এটাই ছিল চক্র। মনসুরার জীবনও এর কাছাকাছিই ছিল, শুধু কাজ আলাদা, সময় আলাদা, কিন্তু নীরবতা একই রকম। ২ ভাই মাঝে মাঝে একই সময়ে বাড়ির বাইরে আসত, গলিতে একে অপরকে দেখত, কিন্তু চোখ ফিরিয়ে নিত।
কোনো সালাম নেই, উত্তর নেই, যেন তারা একে অপরকে চিনতেই পারে না। রহমত আলী এই সব কিছু দেখতেন, সব সময় দেখতেন, কিন্তু কখনো কিছু বলতেন না। তার চোখে যে কষ্ট ছিল তা কথায় প্রকাশ করা যেত না। সেই কষ্ট লুকিয়েছিল তার নীরবতায়। সেই মুহূর্তগুলোতে যখন তিনি এক ছেলের দরজা থেকে অন্য ছেলের দরজার দিকে হেঁটে যেতেন আর তার পা যেন ভারী হয়ে উঠত। কেউ দেখলে ভাবত যে একজন বাবা নিজের বাড়িতেই অতিথির মতো থাকেন, আজ এখানে তো কাল ওখানে। কিন্তু রহমত আলী কখনো এ নিয়ে কোনো অভিযোগ করেননি। তিনি শুধু চুপ থাকতেন, এক গভীর, ভারী, ভেবেচিন্তে রাখা নীরবতা। সেই বছর বৃষ্টি খুব বেশি হয়েছিল। শহরের নর্দমাগুলো উপচে পড়েছিল, অলিগলি কাদায় গড়ে গিয়েছিল, আর সেই বৃষ্টির মধ্যে রহমত আলীর সর্দি হল, যা কয়েক দিনের মধ্যে কাশিতে পরিণত হল, আর কাশি যা এক সপ্তাহের মধ্যে জ্বরে রূপ নিল। প্রথম দিকে কেউ খুব একটা পাত্তা দেয়নি, কারণ বার্ধক্যে সর্দি জ্বর হতেই থাকে। মালিকের স্ত্রী জরিনা কাড়া বা ভেষজ পানীয় বানালো, মনসুরের স্ত্রী শাহিনা হলুদ মেশানো দুধ পাঠালো। দুই পুত্রবধূর মাঝেও সম্পর্ক খুব একটা সহজ ছিল না, কিন্তু শ্বশুরের কষ্টে দুজনেই নিজেদের জায়গা থেকে কিছু না কিছু করল। দরজার চৌকাঠে রেখে এলো, ইশারায় জানিয়ে দিল, ব্যাস। কিন্তু জ্বর নামল না। দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রহমত আলীর শরীর যেন ভেতর থেকে জ্বলছিল। রাতে কাশির দমক উঠত, সকাল পর্যন্ত তিনি ক্লান্ত হয়ে পড়ে থাকতেন। তার ক্ষুধা কমে গেল, গলার স্বর দুর্বল হয়ে পড়ল, চোখগুলো ভেতরের দিকে বসে গেল। তখন গিয়ে দুই ছেলের উপলব্ধি হল যে বিষয়টা শুধু ঋতুজনিত কোনো রোগ নয়। মালিক শহরের ডাক্তার ডেকে আনল। ডাক্তার দেখলেন, ওষুধ লিখে দিলেন এবং বললেন, বয়স্ক মানুষ, যত্ন নেবেন, ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখবেন। মালিক ওষুধ কিনে আনল, নিজের পক্ষ থেকে বাবাকে দেওয়ার ব্যবস্থা করল। অন্যদিকে মনসুরও আলাদাভাবে শহর থেকে আরেকজন ডাক্তার ডেকে আনল। সেই ডাক্তারও দেখলেন এবং বললেন, ফুসফুসে সংক্রমণ হয়েছে, বিশ্রাম দরকার আর গরম খাবার। মনসুর নিজের তরফ থেকে ওষুধ আনিয়ে শাহিনাকে নির্দেশ দিল যেন বাবা যখন তাদের দিকে থাকবেন তখন প্রতি 3 ঘণ্টা পর পর ওষুধ দেওয়া হয়। দুই ভাই যার যার মতো করে বাবার সেবা যত্ন করছিল, কিন্তু একে অপরের সাথে কোনো কথা বলছিল না। যখন রহমত আলী মালিকের অংশে থাকতেন তখন মালিক রাতে উঠে তার কপাল ছুঁয়ে দেখত, গায়ের চাদর ঠিক করে দিত, আর যখন মনসুরের অংশে থাকতেন তখন মনসুর তার পা টিপে দিত, পানি এনে দিত, তার কাছে বসে থাকত। দুই ছেলের মনেই বাবার প্রতি ভালোবাসা ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভালোবাসা নিজেদের দেয়ালের আড়ালে বন্দী ছিল। এক রাতের কথা, যখন রহমত আলী মালিকের অংশে ছিলেন। বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মালিক দেখে ঘাবড়ে গেল, দৌড়ে ডাক্তার আনতে বেরোনো। ঠিক সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। মনসুরের চোখে ঘুম আসছিল না। সে পানি খেতে উঠে এলো এবং নিজের দরজার ফাঁক দিয়ে মালিককে দৌড়ে যেতে দেখল। মনসুর বুঝে গেল যে কিছু একটা হয়েছে। সে সাথে সাথে দেয়ালের ওপাশে গেল, নিজের ভাইয়ের দরজা পর্যন্ত পৌঁছাল, কিন্তু থেমে গেল। হাত তুলল দরজায় কড়া নাড়ার জন্য, তারপর আবার হাত গুটিয়ে নিল। ভেতর থেকে কিছু একটা তাকে আটকে ধরল, সেই পুরনো জেদ, সেই পুরনো দেয়াল যা পাথরের ছিল না। সে বাইরে দাঁড়িয়ে রইল, এই ভেবে যে হয়তো মালিক আসবে, হয়তো দরকার পড়বে। মালিক ডাক্তার নিয়ে এলো, রাতে চিকিৎসা চলল, বাবা কিছুটা স্বস্তি পেলেন। মনসুর নিঃশব্দে নিজের অংশে ফিরে গেল, ভেতরে না ঢুকেই। রহমত আলী এই সব কিছু দেখেননি, তিনি প্রায় অজ্ঞান অবস্থায় ছিলেন, কিন্তু জরিনা দেখেছিল। সে তার স্বামীকে জানালো, মনসুর ভাইজান বাইরে পর্যন্ত এসেছিলেন, কিন্তু ভেতরে আসেননি। মালিক শুনল, কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে নিল। দিন কাটতে লাগল। রহমত আলীর শরীর কখনো কিছুটা ভালো হতো, কখনো আবার খারাপের দিকে যেত। এই ওঠানামার মাঝে দুই ছেলে নিজ নিজ চিন্তায় ডুবে থাকত। মালিক রাতে কম ঘুমাত, চোখ খোলা থাকত, কান বাবার কাশির আওয়াজের দিকে খাড়া থাকত। মনসুরের অবস্থাও একই রকম ছিল। বাবা যখন তার কাছে থাকতেন, সে তাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ত না। দুজনের মনেই বাবার জন্য যে ব্যাকুলতা ছিল তা একই রকম ছিল, কিন্তু কেউ জানত না যে অন্যজনও ঠিক একই রকম কষ্ট পাচ্ছে। একদিন দুপুরে রহমত আলী মনসুরের অংশে ছিলেন। মালিক নিজের দরজার বাইরে বসেছিল, তার হাতে কোনো কাজ ছিল না, সে শুধু বসেই ছিল। তখনই সে দেখল মনসুরের দরজা খুলল এবং মনসুর বাইরে এলো। তার হাতে বাবার ওষুধের স্লিপ ছিল, সে ডিসপেন্সারিতে যাচ্ছিল। দুজনে চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য, তারপর দুজনেই চোখ সরিয়ে নিল। মনসুর সামনে এগিয়ে গেল, মালিক সেখানেই বসে রইল। সেই রাতে মালিক জরিনাকে বলল, বাবাকে হয়তো হাসপাতালে নিতে হবে। জরিনা জিজ্ঞেস করল, মনসুর ভাইজানের সাথে কথা বলবে? মালিক চুপ হয়ে গেল, তারপর বলল, ওদের জানিয়ে দিও। জরিনা মাথা নাড়ল। পরের দিন সে নিজে মনসুরের দরজায় গেল,
শাহিনার সাথে দেখা করল এবং খবরটা পৌঁছে দিল। দুই ভাইয়ের মাঝে যদি কোনো কথা হতো সেটা তাদের স্ত্রীদের মাধ্যমেই হতো, সরাসরি নয়। রহমত আলী এই সব কিছু দেখছিলেন। তার শরীর দুর্বল হলেও মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল। তিনি তার বিছানা থেকে ঝাপসা চোখে দুই ছেলের এই সীমাহীন ভালোবাসা দেখেছিলেন, আর তাদের ঠিক ততটাই সীমাহীন জেদও। তিনি কিছু একটা ভাবছিলেন, গভীর চিন্তাভাবনা, এমন কিছু যা তিনি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলেন, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। হাসপাতালে যাওয়ার আর প্রয়োজন পড়ল না। ডাক্তার বললেন বাড়িতেই বিশ্রাম নিতে, বাতাস পরিষ্কার রাখতে, গরম খাবার দিতে। ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যে রহমত আলীর শরীর কিছুটা ঠিক হতে লাগল। কাশি কমল, জ্বর নামল, ক্ষুধা ফিরে এলো। একদিন সকালে তিনি নিজে উঠে বাইরে উঠোনে এলেন। অনেক সপ্তাহ পর প্রথমবারের মতো রোদে বসে চোখ বন্ধ করলেন। মালিক নিজের দিকের দরজা থেকে দেখল। তার মনে একটা স্বস্তির ঢেউ বয়ে গেল। অন্যদিকে মনসুরও তার জানালা দিয়ে দেখল। তার চোখ ছলছল করে উঠল, কিন্তু কেউ যাতে দেখতে না পায় তাই সে চট করে ঘুরে দাঁড়াল। রহমত আলী সেদিন অনেকক্ষণ রোদে বসে রইলেন। তার সামনে ছিল সেই দেওয়ালটা, মাঝখানের সেই দেওয়াল যা বাড়িটিকে দুই ভাগে ভাগ করেছিল। তিনি দেওয়ালটির দিকে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলেন। তার চেহারায় কোনো অভিব্যক্তি ছিল না, না কষ্ট, না রাগ, না বিষাদ, শুধু গভীর চিন্তামগ্নতা, যেন তিনি কোনো পুরনো ধাঁধার উত্তর দেখছেন, যা তিনি নিজেই জানতেন। সন্ধ্যায় তিনি জরিনাকে বাকলেন এবং ধীরে ধীরে বললেন, কাল মালিককে আমার কাছে পাঠিয়ে দিও, রাতে, একা। জরিনা বলল হ্যাঁ। তারপর পরের দিন যখন তিনি মনসুরের অংশে গেলেন, তখন শাহিনাকেও একই কথা বললেন, মনসুরকে কাল রাতে আমার কাছে পাঠিয়ে দিও, একা। শাহিনাও হ্যাঁ বলল। দুই ভাই কেউই জানত না যে বাবা অন্যজনকেও ডেকেছেন। দুজনেই ভেবেছিল যে বাবা শুধু তাকেই ডেকেছেন। হয়তো কোনো জরুরি কথা বলতে চান, হয়তো সম্পত্তির কোনো ব্যাপার, হয়তো এমন কিছু কথা যা অসুস্থতার পর মনে এসেছে। রাতে মালিক বাবার ঘরে গেল, যিনি সেই রাতে মালিকের অংশেই ছিলেন। রহমত আলী বিছানায় বসেছিলেন, পিঠ বালিশে হেলান দেওয়া, হাতে একটা খাম ছিল। মালিক দেখল সাদা খাম, মুখ বন্ধ, ওপরে কিছু লেখা। রহমত আলী খামটা মালিকের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা রেখে দাও, আমার মৃত্যুর পর খুলবে। মালিক হাত বাড়িয়ে বলল, আব্বা, এমন কথা বলবেন না। রহমত আলী হাত তুলে তাকে থামিয়ে দিলেন, শুধু রেখে দাও। মালিক খামটা নিল। সে দেখল ওপরে তার নাম লেখা, বাবার হাতের লেখায়। তার হাত একটু কাঁপল। সে ভাবল হয়তো সম্পত্তির ভাগাভাগি নিয়ে কিছু, বা কোনো শেষ উপদেশ। সেই রাতেই কয়েক ঘণ্টা পর মনসুরও রহমত আলীর কাছে গেল। রহমত আলী তখনও জেগেছিলেন, যেন তারই অপেক্ষা করছিলেন। তার হাতে ছিল আরেকটি খাম, একই রকম সাদা, একই রকম বন্ধ। মনসুরকেও তিনি একই কথা বললেন, আমার মৃত্যুর পর খুলবে। মনসুরও একই কথা বলল, আব্বা। আর রহমত আলী হাত তুলে তাকেও থামিয়ে দিলেন। মনসুর খামটা নিল। সেও উপরে নিজের নাম দেখল, বাবার হাতের লেখায়। তার মনেও একই ধারণা এলো, সম্পত্তি, উইল, বা হয়তো শেষ কোনো কথা। দুই ভাই নিজেদের অংশে ফিরে গেল এবং খাম দুটি যত্ন করে রেখে দিল। কেউই জানত না যে অন্যজনের কাছেও একটি খাম আছে। দুজনেই ভাবতে লাগল, ওই খামের ভেতরে কি থাকতে পারে। বাবা কি লিখেছেন? মালিক সেটা তার আলমারিতে কাপড়ের নিচে রেখে দিল। মনসুর তার সিন্দুকের ভেতর রেখে তালা মেরে দিল। ওই রাতে দুই ভাইয়ের ঘুম আসছিল না, কিন্তু কেউই জানত না যে দুজনেই একই কারণে জেগে আছে। বাবার ওই খাম দুজনের মনেই একটা আলোড়ন সৃষ্টি করেছিল, যা সহজে শান্ত হবার মতো ছিল না। আর রহমত আলী, তিনি সেই রাতে নিজের ঘরে শুয়েছিলেন, ছাদের দিকে তাকিয়েছিলেন। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন কেউ অনেকক্ষণ ধরে বয়ে বেড়ানো একটা ভারী বোঝা নামিয়ে রেখেছে। তার চোখ ভারী হয়ে আসছিল। বাইরে রাত গভীর ছিল। শহরে সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধু ওই বাড়ির দুই দরজার পেছনে দুই ভাই জেগেছিল, আর মাঝখানের দেয়ালটা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক যেমনটি সবসময় দাঁড়িয়ে থাকে। ওই খামটা মালিকের আলমারিতে রাখা ছিল, কাপড়ের নিচে, চোখের আড়ালে, কিন্তু মনের আড়ালে নয়। রোজ সকালে মালিক যখন আলমারি খুলত, তার নজর সেদিকে যেত। এক মুহূর্তের জন্য সে থেমে যেত, তারপর নিজেকে সামলে কাজে বেরিয়ে পড়ত। জরিনা একবার জিজ্ঞেস করেছিল, ওটাতে কি আছে? মালিক বলেছিল, জানি না। এটা মিথ্যে ছিল না,
সত্যি সে জানত না, তবে তার একটা অনুমান ছিল, একটা আশা ছিল, আর সেই আশার পাশাপাশি একটা ভয়ও কাজ করছিল, পাছে সেই আশা ভুল প্রমাণিত হয়। মনসুরের অবস্থাও একই রকম ছিল। তার সিন্দুকের ভেতর খামটা তালাবদ্ধ ছিল, কিন্তু তার চিন্তাভাবনা তো আর তালায় আটকে থাকে না। রাতে যখন সে শুতে যেত, তার মাথায় ওই সাদা খামটা ঘুরপাক খেত। বাবা কি লিখে গেছেন? সম্পত্তির ভাগ, কোনো উপদেশ, নাকি এমন কোনো কথা যা মুখে বলতে পারেননি বলেই লিখে দিয়ে গেছেন? শাহিনা যখন জানল যে বাবা একটা খাম দিয়েছেন, সে জিজ্ঞেস করল, মৃত্যুর পর খুলতে কেন বললেন? মনসুর বলল, বয়স্ক মানুষরা এমনই করেন। শাহিনা চুপ হয়ে গেল, কিন্তু তার চোখেও একটা অস্থিরতা ছিল। রহমত আলীর শরীর সেই দিনগুলোতে কিছুটা ভালোই চলছিল। জ্বর ছিল না, কাশি কম ছিল, রোদে বসার অভ্যেসটাও চলছিল, কিন্তু তিনি আর আগের মতো ছিলেন না। তার শরীরটাকে যেন ভেতর থেকে কেউ ফাঁপা করে দিয়েছে। হাড়গুলো দৃশ্যমান হয়ে উঠছিল, হাঁটার সময় পা টলত, কণ্ঠস্বরে সেই আগের মতো জোর ছিল না। ডাক্তার পরে জানিয়েছিলেন, ফুসফুসের সমস্যা পুরনো হয়ে গেছে, বয়সেরও প্রভাব আছে, খুব বেশি দিনের আশা করা ঠিক হবে না। মালিক এ কথা শুনে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে দিল। মনসুর যখন জরিনার মাধ্যমে শাহিনার কাছ থেকে এই খবর পেল, সে সেই রাতে কাঠের কাজে বসে রইল। মধ্যরাত পর্যন্ত শুধু হাত চালিয়ে গেল, নিজের মনে কথা বলতে লাগল। শহরের জীবন তার নিজস্ব গতিতে চলছিল। মালিকের শস্যের দোকানে ক্রেতারা আসছিল, যাচ্ছিল। মনসুরের কাঠের দোকানে কাজের অর্ডার আসছিল। দুই ভাই নিজের নিজের জগতে ডুবেছিল, কিন্তু একটা পরিবর্তন ছিল যা ধীরে ধীরে লক্ষণীয় হয়ে উঠছিল। দুজনেই এখন আগের চেয়ে বেশি সময় বাবার সাথে কাটাতে শুরু করেছিল। বাবা যখন মালিকের অংশে থাকতেন, মালিক দুপুরে দোকান তাড়াতাড়ি বন্ধ করে চলে আসত। বাবা যখন মনসুরের কাছে থাকতেন, সে কাজ ফেলে রেখে বাবার কাছে বসত, পা টিপে দিত, কথা বলত। দুজনেরই হয়তো মনে হচ্ছিল, কাউকে বলে বোঝাতে না হলেও তারা বুঝতে পারছিল যে এই সময় আর বেশি বাকি নেই। রহমত আলী সেই দিনগুলোতে অনেক কথা বলতেন, তার জীবনের পুরনো কথা, যখন তিনি যুবক ছিলেন, যখন মালিক আর মনসুর ছোট ছিল, যখন তাদের মা বেঁচে ছিলেন। রহমত আলীর মুখে যখন মায়ের কথা আসত, দুই ছেলেই একইভাবে চুপ হয়ে যেত। মা মারা গেছেন, 12 বছর হয়ে গেছে, কিন্তু তার শূন্যতা এখনও ওই বাড়িতে ছিল, ওই বাড়ির দেয়ালে ছিল, ওই বাতাসে ছিল, যা দুটি দরজার মাঝখান দিয়ে বয়ে যেত। এক রাতে মালিক বাবার কাছে বসেছিল। রহমত আলীর শরীর সেদিন সন্ধে থেকে কিছুটা দুর্বল ছিল। মালিক তার কাছে বসে হাত ধরেছিল। রহমত আলী চোখ খুলে মালিককে দেখলেন, অনেকক্ষণ ধরে দেখতে লাগলেন। মালিক বলল, কি হয়েছে আব্বা? রহমত আলী বললেন, কিছু না, শুধু দেখছি। মালিক বুঝতে পারল না। বাবা বললেন, তোমাদের দুজনের মধ্যে একজন আমার চোখ, আরেকজন আমার হাত। চোখ আর হাত আলাদাভাবে কিভাবে বাঁচতে পারে? মালিকের গলা ভারী হয়ে এলো, সে কিছু বলল না। রহমত আলী আবার চুপ হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন, যেন যা বলার তা বলা হয়ে গেছে, এখন শোনার দায়িত্ব যার, এটা তার ব্যাপার। পরের দিন যখন রহমত আলী মনসুরের অংশে ছিলেন, মনসুর তার জন্য খাবার নিয়ে এলো, কিন্তু বাবা খাবারের দিকে হাত বাড়ালেন না, শুধু বসে রইলেন, জানালার বাইরে তাকিয়ে রইলেন। মনসুর জিজ্ঞেস করল, ক্ষুধা নেই? রহমত আলী বললেন, ক্ষুধা আছে, কিন্তু অন্য কিছুর। মনসুর জিজ্ঞেস করল, কিসের? বাবা বললেন, তোর আর তোর ভাইয়ের কণ্ঠস্বরের, একসাথে একই দস্তরখানে। মনসুর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর খাবারের থালা ওখানেই রেখে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে সে দেয়ালটার কাছে দাঁড়াল, ওই মাঝখানের দেয়ালটার কাছে, আর তার হাতের আঙুলগুলো দেয়ালের ইটের ওপর বুলোতে লাগল। কিন্তু সে ওখানেই দাঁড়িয়ে রইল। সপ্তাহ গড়াতে লাগল। রহমত আলীর শরীরের অবস্থা ওঠানামা করতে থাকল, কিছুদিন ভালো তো কিছুদিন খারাপ। মালিক আর মনসুর দুজনেই এই ওঠানামার সাথে নিজেদের শ্বাস প্রশ্বাস মিলিয়ে চলছিল। দুজনের স্ত্রী জরিনা আর শাহিনাও একে অপরের সাথে কথা বলত, খবর আদান প্রদান করত। এই অসুস্থতা একটা অদ্ভুত কাজ করেছিল। দুটি বাড়ির মাঝে যে খাদ ছিল, সেখানে একটা সরু সেতু তৈরি করে দিয়েছিল, যা দুটি ভাইয়ের জন্য নয়, বরং তাদের স্ত্রীদের জন্য ছিল। জরিনা এবং শাহিনা এখন মাঝে মাঝে একে অপরের দরজার সামনে দাঁড়িয়ে কথা বলত, নিচু স্বরে, যাতে তাদের স্বামীরা শুনতে না পায়। একদিন শাহিনা জরিনাকে বলল, ভাবি, এভাবে আর কতদিন চলবে? জরিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যতদিন আল্লাহর ইচ্ছা। শাহিনা বলল, বাচ্চারা বড় হচ্ছে, আমাদের বাচ্চারা তাদের চাচাকে চেনে না,
আপনার বাচ্চারা তাদের চাচাকে চেনে না, এতে দোষ কার? জরিনার কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু চুপ করে রইল। ওই শহরে আর একটা ব্যাপার হতো। ঈদ যখন আসত, পুরো শহর এক হয়ে যেত। অলিগলি আলোকিত হতো, বাচ্চারা নতুন পোশাক পরত, বাড়ি বাড়ি থেকে সেমাইয়ের সুবাস আসত। কিন্তু ওই বাড়িতে ঈদও ভাগ হয়ে আসত। মালিকের দিকে আলাদা সেমাই রান্না হতো, মনসুরের দিকে আলাদা। বাবা দুদিকেই যেতেন, আগে এক জায়গায় খেতেন, তারপর অন্য জায়গায়। দুই ছেলেই তাকে সালামি দিত, দুজনেই তাকে জড়িয়ে ধরত। কিন্তু কখনোই তিনজন একসাথে হতো না। রহমত আলী এবারের ঈদে খুব দুর্বল ছিলেন। খাবার শক্তি ছিল না, শুধু সামান্য একটু সেমাই মুখে দিলেন। কিন্তু বাবার মুখে একটা হাসি ছিল, একটা বিষণ্ণ হাসি, যা বলে দিচ্ছিল যে তার মন অন্য কোথাও পড়ে আছে। সেই সময় শহরে একটা নতুন ঘটনা ঘটল। মালিকের দোকানের কাছে একটা নতুন দোকান খুলল। বাইরের কোনো একজন লোক খুলেছিল, শস্যেরই ব্যবসা। সে জিনিসের দাম কমিয়ে রাখল, ফলে ক্রেতারা তার দিকে ঝুঁকে পড়ল। মালিকের লোকসান হতে শুরু করল। সে চিন্তিত ছিল, কিন্তু কাউকে কিছু বলত না। বাবাকে জানাত না, পাছে তিনি আরও চিন্তায় পড়েন। জরিনার সাথে কথা বলত, কিন্তু কোনো সমাধান আসত না। ধীরে ধীরে তার ঘাড়ে ঋণের বোঝা চাপতে লাগল। প্রথমে অল্প, তারপর আরও। মনসুরের কাছে এই খবর ছিল। শাহিনা জরিনার কাছ থেকে শুনে মনসুরকে জানিয়েছিল। মনসুর শুনেছিল, কিন্তু কিছু বলেনি। ওই রাতে সে অনেকক্ষণ জেগে রইল। তার মনে কি চলছিল তা হয়তো সে নিজেও ঠিকমতো বোঝাতে পারত না। ভাইয়ের উপর রাগ ছিল, অনেক পুরনো আর গভীর। কিন্তু সেই রাগের নিচে আরও কিছু ছিল, এমন কিছু যা সবসময় ছিল, কিন্তু সে বছরের পর বছর ধরে তা চেপে রেখেছিল। আগামী কয়েক সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মালিকের এমন একজন পাওনাদার, যাকে মালিক কিছু টাকা ধার দিয়েছিল, কিন্তু সে তা শোধ করতে টালবাহানা করছিল, সে হঠাৎ করে পুরো টাকাটা শোধ করে দিল। মালিক অবাক হল। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার? লোকটি বলল, একজন সুপারিশ করেছিল। মালিক জিজ্ঞেস করল, কে? লোকটি কিছু জানাল না। মালিকের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। সে জরিনাকে বলল, কেউ আমার জন্য সুপারিশ করেছে, কে তা জানি না। জরিনাও অবাক হল। রহমত আলী ওই দিনগুলোতে আরও দুর্বল হয়ে পড়ছিলেন। তার শ্বাস ছোট হয়ে আসছিল। রাতে উঠে বসার শক্তিটুকুও তার ছিল না। মালিক এক রাতে দেখল যে বাবা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছেন, চোখ খোলা, ঠোঁট নড়ছে, যেন কিছু পড়ছেন বা কিছু চাইছেন। মালিক দরজার কাছে দাঁড়িয়ে রইল, ঘরে ঢুকল না, শুধু দেখতে লাগল। সে দেখল বাবার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, একটি একাকী অশ্রুবিন্দু, যা ধীরে ধীরে বালিশে পড়ল। মালিকের বুক ভারী হয়ে উঠল। সে চুপচাপ ফিরে গেল। মনসুরের অংশেও একটা রাত ঠিক এমনই ছিল। রহমত আলী ওই রাতে খুব অস্থির ছিলেন, এপাশ ওপাশ করছিলেন, ঘুম আসছিল না। মনসুর তার কাছে বসেছিল, পা টিপে দিচ্ছিল। বাবা একবার চোখ খুললেন এবং বললেন, মনসুর, তুমি কি কখনো কোনো ভুল করেছ? মনসুর চমকে উঠল, বলল, হ্যাঁ আব্বা, অনেক করেছি। রহমত আলী বললেন, আর কখনো ক্ষমা চেয়েছ? মনসুর নিশ্চুপ হয়ে গেল। বাবা আবার বললেন, ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা হলো সবচেয়ে বড় সাহস। তারপর তিনি চোখ বন্ধ করলেন। মনসুর সারা রাত বসে রইল, কিন্তু একটা শব্দও উচ্চারণ করল না। ওই বাড়ির বাচ্চাদের মাঝেও একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। মালিকের ছেলে, যার নাম ছিল ইমরান, একদিন তার মাকে জিজ্ঞেস করে বসল, আম্মি, আমরা চাচুর সাথে কথা বলি না কেন? জরিনা বলল, বড়দের ব্যাপার। ইমরান বলল, কিন্তু তাদের বাচ্চারা তো আমাদের সাথে খেলে না কেন? জরিনার কাছে কোনো উত্তর ছিল না। ওই একই দিনে অন্যদিকে মনসুরের মেয়ে সাজিদা শাহিনাকে জিজ্ঞেস করল, আম্মি, ওই যে দেয়ালটা আছে, ওর পেছনে কি আছে? শাহিনা বলল, বাড়ির অন্য অংশ। সাজিদা জিজ্ঞেস করল, ওখানে কে থাকে? শাহিনা বলল, তোমার চাচা। সাজিদা বলল, তাহলে আমরা তাদের সাথে দেখা করি না কেন? শাহিনা সাজিদাকে জড়িয়ে ধরল, আর কিছু বলল না। ওই দিনগুলোতে রহমত আলীর একটা কাজ ছিল, যা তিনি প্রতিদিন করতেন, শরীর যেমনই থাকুক না কেন। তিনি নিজের ঘরের জানালার কাছে বসতেন এবং বাইরের দিকে তাকিয়ে থাকতেন। জানালাটা সেই দিকেই ছিল যেদিক থেকে ওই মাঝখানের দেয়ালটা দেখা যেত, পুরো দেয়ালটা, ওপর থেকে নিচ পর্যন্ত। রহমত আলী দেয়ালটার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতেন, যেন সেখানে কিছু পড়ছেন। কখনো তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠত, কখনো চোখ ভিজে উঠত। পাশে বসে থাকা জরিনায়ামা শাহিনা, যেই থাকুক না কেন, বুঝতে পারত না যে এই বৃদ্ধ মানুষটি ওই দেয়ালে কি দেখছেন।
একদিন রহমত আলী জরিনাকে বললেন, ওই দেয়ালটার দিকে মনোযোগ দিয়ে তাকাও। জরিনা তাকালো। কি আছে ওখানে? রহমত আলী বললেন, এই দেয়াল প্রতিদিন আমাকে কিছু বলে। জরিনা জিজ্ঞেস করল, কি বলে? রহমত আলী হাসলেন, সেটা আমি তোমাকে বলবো না, সময় হলে তুমি নিজেই জানতে পারবে। জরিনা ভাবল, বয়স হলে মানুষ এমন কথাবার্তাই বলতে শুরু করে। সে আর কিছু বলল না। মনসুরের দোকানে একটা নতুন কাজের অর্ডার এসেছিল। একটা বড় বাড়ির দরজা বানাতে হবে। মনসুর কাজে লেগে গেল। কাঠ খোদাই করার সময় তার হাত কাজ করত, কিন্তু মন পড়ে থাকত অন্য কোথাও। সে দরজা বানাচ্ছিল আর ভাবছিল নিজের বাড়ির ওই 2 দরজার কথা, যা একই বাড়িকে 2 ভাগে ভাগ করে রেখেছিল। দরজা মানে কি, সে ভাবল? একদিক থেকে অন্যদিকে যাওয়ার রাস্তা। কিন্তু এই বাড়ির 2 দরজা কোনো রাস্তা ছিল না, ছিল দেয়াল। সে একবার কাঠের ওপর বাটালি জ্বালালো, একটু বেশি জোরে, আর কাঠের একটা টুকরো ভেঙে পড়ে গেল। সে থামল, ওই টুকরোটার দিকে তাকিয়ে রইল। ওদিকে মালিকের দোকানে ওই দিন ভিড় কম ছিল। সে বসে বসে হিসাব মেলাচ্ছিল, ঋণের হিসাব লিখছিল, দেখছিল কত টাকা শোধ করা বাকি। হিসাবের একটা জায়গায় তার অদ্ভুত লাগল, একটা অঙ্ক যা সে মনে করতে পারছিল না যে কিভাবে কমে গেল। সে আবার দেখল, তার মনে হলো হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো সে নিজেই কোথাও লিখতে ভুলে গেছে। সে কাজ এগিয়ে নিয়ে গেল এবং বিষয়টা ভুলে গেল। সেই মাসের শেষের দিকে রহমত আলীর শরীর আবার খারাপ হল, এবার আগের চেয়ে বেশি। ডাক্তার এসে দেখলেন এবং মাথা নাড়লেন। কিছু বললেন না, কিন্তু যা বলেননি তা সবাই বুঝে গেল। জরিনা রাতে একা একা চুপচাপ কাঁদল। শাহিনা যখন শুনল, সেও অনেকক্ষণ বসে রইল, কিছু বলল না, শুধু 2 হাত কচলাতে লাগল। মালিক ওই রাতে বাবার কাছে সারা রাত বসে রইল। পরের দিন বাবা যখন মনসুরের কাছে এলেন, তখন সেও সারা রাত ঘুমাল না। রহমত আলী জানতেন, বয়স্ক মানুষরা বুঝতে পারে, যখন সময় ঘনিয়ে আসে তখন শরীর জানান দেয়, আত্মা জানান দেয়। তিনি একদিন মালিককে বললেন, মালিক, আমার কোনো দুঃখ নেই, শুধু একটা জিনিস আছে যা আমি দেখতে চেয়েছিলাম, সেটা হয়তো আমার যাওয়ার পরই হবে। মালিক জিজ্ঞেস করল, কি দেখতে চেয়েছিলেন আব্বা? রহমত আলী বললেন, আমি যা দেখেছি তা তুইও দেখবি, শুধু দেখতে থাকিস। মালিক বুঝতে পারল না। বাবা তার হাত ধরলেন এবং শুধু এতটুকুই বললেন, আমার যাবার পর ওই খামটা খুলিস। আরেক রাত, আর এই রাতটা এমন ছিল যা আগে থেকে কেউ জানত না। রহমত আলীর শ্বাস আরও ছোট হয়ে এলো। তিনি মালিকের অংশে ছিলেন, মালিক কাছে ছিল, জরিনা কাছে ছিল। রহমত আলী একবার চোখ খুললেন, মালিককে দেখলেন, একবার ওই দেওয়ালের দিকে তাকালেন যা ঘর থেকে দেখা যেত না, কিন্তু হয়তো তিনি দেখতে পাচ্ছিলেন। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। তারপর চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। মালিকের গলা চিলে একটা আর্তনাদ বেরোল, এমন আর্তনাদ যা হৃদয়ে ভেঙে গেলে বেরোয়, এবং সে লুটিয়ে পড়ল। জরিনার হাত কাঁপছিল। বাইরে ছিল গভীর নিস্তব্ধ রাত, আর সেই নিস্তব্ধতায় দেওয়ালের ওপাশে মনসুর তার বিছানায় জেগে শুয়েছিল। সে জানত না, তখনও সে জানত না। সকাল হওয়ার আগে জরিনা শাহিনার দরজায় কড়া নাড়ল। শাহিনা দরজা খুলে বাইরে এলো, জরিনার মুখের দিকে তাকালো আর সব বুঝে গেল। তার চোখ জলে ভরে উঠল। সে ঘুরে ভেতরে গেল, মনসুরকে ঘুম থেকে ডাকল। মনসুর চোখ খুলল, স্ত্রীর মুখ দেখল এবং বুঝে গেল। সে উঠে বসল, অনেকক্ষণ বসে রইল, চোখ বন্ধ ছিল, শুধু শ্বাস নিচ্ছিল। তারপর সে উঠল, বাইরে এলো, মাঝখানের দেয়ালটার কাছে এসে দাঁড়াল। এবার সে থামল না, সোজা মালিকের দরজা পর্যন্ত গেল। দরজায় হাত রাখল, থামল, তারপর ধীরে ধীরে কড়া নাড়ল। মালিক দরজা খুলল। 2 ভাই একে অপরের সামনে দাঁড়িয়েছিল, বছরের পর বছর পর এত কাছে। দুজনের চোখই জাল ছিল, কেউ কিছু বলল না। মনসুর শুধু এগিয়ে গিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখল। মালিক চোখ বন্ধ করল। দুজনেই সেখানে নীরবে দাঁড়িয়ে রইল। বাবার জানাজা উঠল, শহরের মানুষ এলো, 2 ভাই মিলে কাজ করল। বছরের পর বছর পর এই প্রথম, কিন্তু কেউ কোনো কথা বলল না। এটা এমন এক সময় ছিল যখন কোনো কথা হয় না। কবরস্থানে যখন মাটি দেওয়া হলো, 2 ভাই পাশাপাশি দাঁড়িয়েছিল, কিন্তু তবুও তাদের মাঝে একটা দূরত্ব ছিল। সেই দূরত্ব যা বছর বছর ধরে তৈরি হয়েছিল,
যা একদিনে মুছে যাওয়ার নয়। তারা বাড়ি ফিরে এলো। মানুষজন আসতে যেতে লাগল। 3 দিনের শোকের পরিবেশ ছিল। 2 ভাইয়ের বাড়ির 2 দরজাই খোলা ছিল। মানুষ একদিক দিয়ে আসত, অন্য দিক দিয়ে যেত। কিন্তু মাঝখানের ওই দেয়ালটা তখনও দাঁড়িয়েছিল। 3য় দিনের সন্ধ্যায় যখন সবাই চলে গিয়েছিল এবং বাড়ি শান্ত হয়ে পড়েছিল, মালিক তার ঘরে বসেছিল। তার চোখ আলমারির দিকে গেল। সে উঠে দাঁড়াল, আলমারি খুলল, কাপড়ের নিচ থেকে সেই খামটা বের করল। অনেকক্ষণ সে খামটা হাতে ধরে বসে রইল। ওপরে বাবার হাতের লেখা ছিল, তার নাম। তার আঙুলগুলো সেই লেখার উপর বুলিয়ে গেল। অন্যদিকে মনসুর তার সিন্ধুক খুলল, তালা খুলল, খামটা বের করল। সেও অনেকক্ষণ ধরে খাম হাতে নিয়ে চোখ বন্ধ করে বসে রইল। দুজনেই একই সাথে একে অপরের কথা না জেনেই এমন এক মুহূর্তে ছিল যখন বাবার শেষ কথাগুলো উন্মোচিত হতে যাচ্ছিল। মালিকের আঙুলগুলো খামের প্রান্তে ছিল। সে খুলতে যাচ্ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন সে জানত যে এই খাম খোলার পর কিছু একটা বদলে যাবে। কি বদলাবে তা তার জানা ছিল না, কিন্তু কিছু একটা তো বদলাবেই। সে বাবার হাতের লেখাটি আরও একবার দেখল, আঙুল ছুঁয়ে অনুভব করল, তারপর ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটা কাগজ ছিল, সাদা এবং ভাঁজ করা। বাবার হাতের লেখা কিছুটা কাঁপানো ছিল, যেন বয়স্ক হাতগুলো অনেক যত্ন করে লিখেছে। মালিক কাগজটা খুলল, একবার পড়ল, দ্বিতীয়বার পড়ল, তৃতীয়বার পড়ল, যেন তার বিশ্বাস হচ্ছিল না। তার হাত কাঁপতে শুরু করল। কাগজে লেখা ছিল, মালিক, তোর কি মনে আছে সেই রাতের কথা যখন তোর বাড়িতে আগুন লেগেছিল, যখন তুই আর জরিনা ভেতরে ছিলি আর বাচ্চারা ঘুমাচ্ছিল? তুই ভাবিস যে প্রতিবেশীরা এসে তোদের বের করেছিল, কিন্তু প্রতিবেশীরা পরে এসেছিল। সবার আগে যে দৌড়ে এসেছিল সে ছিল তোর ভাই। মনসুর ওই রাতে কোনো কাজে বাইরে ছিল। যখন সে ধোঁয়া দেখল, সে দৌড়ে তোর দরজার দিকে গেল, এক মুহূর্ত না থেমেই। দরজা বন্ধ ছিল, সে ভেঙে ফেলল, নিজের হাত দিয়ে ভাঙল, জ্বলন্ত কাঠ সরাল। তার হাত পুড়ে গিয়েছিল, 2 হাতই। কিন্তু সে থামেনি। সে তোদের সবাইকে বাইরে বের করে আনল। যখন প্রতিবেশীরা এলো, তখন সে দূরে সরে গিয়েছিল। সে কখনো তোকে এ কথা জানায়নি, সে কাউকে কখনো জানায়নি। আমি নিজের চোখে দেখেছিলাম, আর আমিও কখনো বলিনি, কারণ সে তা চায়নি। মালিকের হাত থেকে কাগজটা খসে পড়ল। সে মাটিতেই বসে পড়ল, যেন পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তার দৃষ্টি মেঝেতে পড়ে থাকা কাগজটার দিকে ছিল, আর তার মন ফিরে গিয়েছিল সেই রাতে। সেই রাত যা 5-6 বছর আগে ঘটেছিল, যখন ঘুমের ঘোরে ধোঁয়ার গন্ধ এসেছিল, যখন জরিনা চিৎকার করে উঠেছিল, যখন সে বাচ্চাদের তুলে নিয়ে দৌড়ে বাইরে এসেছিল এবং দেখেছিল প্রতিবেশীরা জড়ো হয়েছে। সে ভেবেছিল প্রতিবেশীরাই তাকে বাঁচিয়েছে। সে প্রতিবেশীদের ধন্যবাদ জানিয়েছিল। সে কখনো জানত না যে দরজাটা কে ভেঙেছিল, কিন্তু এখন তার মনে পড়ল ওই রাতে মনসুরের হাতে ব্যান্ডেজ জড়ানো ছিল। মালিক সেটা দেখেছিল এবং জিজ্ঞেসও করেছিল, কি হয়েছে? মনসুর বলেছিল, কাঠ কাটার সময় লেগে গেছে। মালিক সেটা বিশ্বাস করেছিল, কারণ ওই সময় 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠান্ডা ছিল, পুরনো রাগ ছিল। মালিক কল্পনাও করতে পারেনি যে তার ভাই তার জন্য এমন কিছু করতে পারে। তাই সে আর কিছু জিজ্ঞেস করেনি, ভাবেনি, জানার চেষ্টাও করেনি। এখন ওই কাগজটা তার হাতে ছিল, তার কাঁপতে থাকা হাতে। তার চোখগুলো এক অদ্ভুত অনুভূতিতে ভিজে উঠল, যা সে আগে কখনো অনুভব করেনি। এটা ছিল দুঃখ, এটা ছিল লজ্জা, এটা ছিল অনুশোচনা। আর এই সব কিছুর গভীরে লুকিয়েছিল আরও একটা জিনিস, যার নাম হয়তো ভালোবাসা। সেই ভালোবাসা যা তার ভাইয়ের মনে ছিল এবং যা সে অনেক বছর পর জানতে পারল। অন্যদিকে মনসুর নিজের ঘরে ছিল। সেও ঠিক একই সময়ে খামটা খুলেছিল। তার খামের ভেতরেও ছিল বাবার সেই কাঁপানো হাতের লেখা। মনসুর, তোর কি মনে আছে যখন তোর ব্যবসা ডুবতে বসেছিল, যখন তোর ঘরে এতটা ঋণ চেপে বসেছিল যে তুই রাতে ঘুমাতে পারতি না, যখন শাহিনার গয়না বিক্রি হয়ে গিয়েছিল তবুও টাকা জোগাড় হয়নি? তুই ভাবিস যে ওই ঋণ তুই নিজেই শোধ করেছিস, যে ধীরে ধীরে তোর কাজ ভালো হলো আর তুই ঘুরে দাঁড়ালি। কিন্তু সত্যিটা হলো, তুই যখন সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলি, যখন পাওনাদাররা তোর দরজায় এসে কড়া নাড়তে শুরু করেছিল, তখন তোর ভাই নীরবে ওই টাকা শোধ করে দিয়েছিল। সে কাউকে কিচ্ছু জানায়নি, তোকে তো একদমই না। সে আমাকেও কিছু বলেনি,
আমি নিজে থেকে জানতে পেরেছিলাম। সে তোর পাওনাদারদের সাথে কথা বলে টাকা শোধ করেছিল, এই শর্তে যে তারা যেন কাউকে কিছু না বলে। সে তোর ওপর খুব রেগেছিল, ভীষণ রেগে, কিন্তু সে তোকে ডুবতে দেখতে পারছিল না। মনসুর কাগজটা পড়ল, আর তার হাতগুলো যেন জমে পাথর হয়ে গেল, ঠিক যেমন রক্ত চলাচল থেমে যায়। সে পাথরের মতো স্থির হয়ে বসে রইল। প্রথমে তার চোখে জল আসেনি, প্রথমে শুধু একটা স্তব্ধতা কাজ করছিল। সেই স্তব্ধতা যা বড় কোনো কথা শোনার পর মানুষের ভেতরে তৈরি হয়, যখন মন সিদ্ধান্ত নিতে পারে না যে প্রথমে কি করবে। তার মনে পড়ল ওই সময়ের কথা, যখন তার ব্যবসা ডুবছিল। কেমন ছিল এই রাতগুলো? শাহিনা কাঁদত আর সে চুপ করে থাকত, কারণ তার মনে হতো সে নিজে কাঁদলে পরিবার ভেঙে পড়বে। বাচ্চাদের দুধ কেনার টাকা পর্যন্ত ছিল না। সে একবার নয়, অনেকবার ভেবেছিল যে আল্লাহ কোনো পথ বের করেছেন। ধীরে ধীরে কাজ চলতে শুরু করেছে, পাওনাদাররা নরম হয়েছে, টাকা কিস্তিতে নেওয়ার সুযোগ করে দিয়েছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। কিন্তু এখন সে জানতে পারল যে আল্লাহর সেই সাহায্য তার ভাইয়ের হাত ধরে এসেছিল। সেই ভাই যার সাথে সে কথা বলতো না, যাকে রাস্তা দিয়ে যেতে দেখলে সে মুখ ফিরিয়ে নিত। মনসুরের হাতে ওই কাগজটা ছিল, আর চোখের সামনে ভাসছিল মালিকের চেহারাটা। মালিকের চেহারা, যা সে বছরের পর বছর ধরে ঠিকমতো দেখেইনি, আর এখন সেই চেহারা তার চোখের সামনে স্পষ্টভাবে ঘুরপাক খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মালিক উঠল, হাতে কাগজটা নিয়ে নিজের ঘর থেকে বের হয়ে এলো, দালানে এসে মাঝখানের সেই দেয়ালটার সামনে দাঁড়াল। ঠিক একই সময়ে দেয়ালের ওপাশ থেকেও পায়ের শব্দ শোনা গেল। মনসুরও বেরিয়ে এসেছিল। দুজনেই দেয়ালের দুই পাশে দাঁড়িয়েছিল, হাতে কাগজ, চোখে জল। দুজনের কেউই জানত না যে অন্যজন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে। দুজনেই ঠিক একই মুহূর্তে দেয়ালের ওপর হাত রাখল। এক পাশ থেকে মালিক, অন্য পাশ থেকে মনসুর। দুজনের হাত একই জায়গায় ছিল, শুধু মাঝখানে ইটের দেয়ালের ব্যবধান। মালিক নিচু ও ভারী গলায় ডাকল, মনসুর। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো, যেন কেউ অনেকক্ষণ ধরে শ্বাস আটকে রেখেছিল আর এখন তা ছেড়ে দিল। তারপর শব্দ এলো, ভাই। এটা শুধু একটা শব্দ ছিল, কিন্তু এই একটা শব্দের ভেতরে লুকিয়েছিল বছরের পর বছর ধরে না বলা কথা। মালিকের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে কাগজটা দেয়ালের সাথে চেপে ধরল, যেন দেয়াল ভেদ করে ভাইয়ের কাছে পৌঁছে দিতে চায়। ওদিকে মনসুরও ঠিক একই কাজ করছিল। জারিনা রান্নাঘরে ছিল। সে গলার আওয়াজ শুনে বাইরে এলো, দেখল মালিক দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হাতে কাগজ, চোখ লাল। সে বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? মালিক কাগজটা তার দিকে বাড়িয়ে দিল, তার হাতগুলো তখনও কাঁপছিল। জারিনা পড়ল, আর তার মুখ থেকে একটা বিস্ময় ও বেদনার আওয়াজ বেরিয়ে এলো। তার চোখে পানি এসে গেল। তার মনে পড়ল সেই রাতের কথা, সেই আগুন, সেই ধোঁয়া, সেই ভয়, আর সেই দরজা যাকেও ভেঙেছিল। সে কখনোই জানতে পারেনি কে ভেঙেছিল। আজ সে জানল। অন্যদিকে শাহিনাও বাইরে এসেছিল। মনসুর তাকে কাগজটা দিল, কোনো কথা না বলেই। শাহিনা পড়ল, তার হাত কাঁপতে লাগল। তার মনে পড়ল সেই সময়ের কথা, যখন বাড়িতে খাবার ছিল না, যখন সে তার মায়ের দেওয়া বাজুবন্ধ বিক্রি করে দিয়েছিল, যখন রাতে বাচ্চারা কাঁদত আর সে তাদের চুপ করিয়ে নিজে খালি পেটে ঘুমাত। সেই সময় কেউ একজন চুপি চুপি সাহায্য করেছিল। সে জানত না কে। সে ভেবেছিল আল্লাহ হয়তো পথ দেখিয়েছেন। আর সেই পথ এসেছিল তার নিজের ভাসুরের হাত ধরে। দুই নারী একে অপরকে দেখতে পারছিল না, কারণ মাঝখানে দেয়াল ছিল, কিন্তু দুজনের অবস্থাই ছিল এক। দুজনের হাতেই কাগজ ছিল, দুজনেরই চোখ ভেজা ছিল। মালিক আবার ডাকল, মনসুর, বাইরে আয়। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর মনসুরের দরজা খোলার আওয়াজ এলো। মনসুর বাইরে এসে গলিতে দাঁড়াল। মালিকও নিজের দরজা দিয়ে বের হয়ে এলো। দুজনেই গলিতে সামনাসামনি দাঁড়াল। অনেক বছর পর এই প্রথম তারা এত কাছাকাছি, একদম মুখোমুখি দাঁড়িয়েছিল, একে অপরের দিক থেকে চোখ না ফিরিয়ে। মনসুরের হাতে কাগজ ছিল, মালিকের হাতেও কাগজ ছিল। দুজনেই একে অপরের দিকে তাকাল, আর দুজনের চোখেই এমন একটা ব্যথা ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই ব্যথা ছিল অনেক বছরের দূরত্বের, ভুল বোঝাবুঝির, জেদের। মালিক নিজের কাগজটা সামনে বাড়িয়ে দিল। মনসুর পড়ল, আর তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে নিজের কাগজটা এগিয়ে দিল। মালিক পড়ল, আর কাগজটা তার হাতে থরথর করে কাঁপতে লাগল। কেউ কিছু বলল না। অনেকক্ষণ ধরে গলিতে সন্ধ্যার আবছায়া নামতে লাগল।
দূর থেকে কোনো বাড়ি থেকে আজানের ধীর ও গম্ভীর আওয়াজ ভেসে এলো। দুই ভাই দাঁড়িয়ে রইল। তারপর মালিক বলল, তার গলা ভাঙা ছিল, তোর হাত পুড়ে গিয়েছিল, আর আমি একবার জিজ্ঞেসও করিনি। মনসুর বলল, আমি চাইনি তুই জানিস। মালিক বলল, কেন? মনসুর বলল, কারণ তাহলে তুই আমার কাছে ঋণী হয়ে যেতি, আর আমি চাইনি যে আমাদের মাঝে কোনো ঋণ থাকুক। আমি শুধু। সে থেমে গেল, আর কিছু বলতে পারল না। মালিক বলল, তোর ঋণের ব্যাপারে আমি তোকে জানাইনি কারণ। সেও থামল। তারপর আবার বলল, আমি বুঝতে পারছিলাম না কিভাবে জানাবো। আমরা কথা বলতাম না, কিন্তু আমি তোকে ডুবে যেতে দেখতে পারছিলাম না। মনসুর চোখ বন্ধ করল। এক ফোঁটা জল তার গাল বেয়ে নামল। সে হাত তুলে সেই জল মুছল, সেই হাত দিয়ে যে হাতে এখনও পোড়া দাগ রয়ে গিয়েছিল। মালিকের চোখ সেই হাতের দিকে গেল। সে এগিয়ে গিয়ে মনসুরের সেই হাতটা নিজের দুই হাতে চেপে ধরল। সে মনসুরের হাতের তালুর দিকে তাকাল। সেখানে এখনও হালকা হালকা পোড়া দাগ ছিল, যা সময়ের সাথে সাথে কিছুটা ম্লান হয়ে গেলেও সম্পূর্ণ মুছে যায়নি। মালিক সেই হাতের তালুটি নিজের কপালে ছুঁইয়ে ধরল আর ডুকরে কেঁদে উঠল। মনসুর এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে নিজের অন্য হাতটি তুলে ভাইয়ের মাথায় রাখল। দুই ভাই সেই গলিতে দাঁড়িয়েছিল, একজনের হাতের তালু অন্যজনের কপালে, একজনের হাত অন্যজনের মাথায়। আর বছরের পর বছর ধরে জমে থাকা দূরত্ব যেন কোনো বাঁধের মতো ভেঙে পড়ল। জারিনা আর শাহিনা নিজ নিজ দরজা থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। দুজনেরই চোখ জলে ভরেছিল। জারিনা মুখে হাত চাপা দিয়ে কাঁদছিল। শাহিনা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। বাচ্চারাও বেরিয়ে এসেছিল। ইমরান, সাজিদা এবং বাকিরা সবাই দেখছিল। তারা জানত না যে আসল ঘটনাটা কি, কিন্তু তারা বুঝতে পারছিল যে খুব বড় কিছু একটা ঘটছে। যখন দুজনে অনেকক্ষণ পর আলাদা হল, দুজনের চোখই ফোলা ছিল। মনসুর বলল, আব্বা সব জানতেন। মালিক বলল, হ্যাঁ, তিনি সব জানতেন। মনসুর বলল, তিনি বেঁচে থাকতে আমাদের কেন জানাননি? মালিক তার হাতের কাগজটার দিকে তাকালো এবং বলল, হয়তো তিনি চেয়েছিলেন যে এই কথা কোনো এক বিশেষ সময়ে আমাদের সামনে আসুক। মনসুর একটা লম্বা শ্বাস ফেলল। সেই রাতে দুই বাড়িতে অনেকক্ষণ ধরে আলো জ্বলছিল, কথা হচ্ছিল, প্রথমে নিচু স্বরে, তারপর আরেকটু স্বাভাবিক স্বরে। মালিক আর জারিনা কাগজটা নিয়ে কথা বলছিল, ওই আগুন আর ওই রাতের কথা বলছিল। মনসুর আর শাহিনা কথা বলছিল ওই কঠিন সময়ের ওই ঋণের কথা। দুই বাড়িতে সেই সব কথা হচ্ছিল যা বছরের পর বছর ধরে আটকে ছিল। পরদিন সকালে অনেক বছরের মধ্যে প্রথমবারের মতো মালিক নাশতা করার পর মনসুরের দরজায় গেল, কড়া নাড়ল। মনসুর দরজা খুলল, অবাক হল, কিন্তু দরজা পুরোটা খুলে দিল। মালিক ভেতরে ঢুকল। দুজনেই একটা টেবিলের দুই পাশে সামনাসামনি বসল। প্রথমে তারা অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তারপর মালিক বলল, আজকের কথাটা কি আমরা আলোচনা করতে পারি? মনসুর বলল, হ্যাঁ। জরিনা নয়, শাহিনা চা বানিয়ে আনল, আর সেই চা সে ওই টেবিলে রাখল যেখানে দুই ভাই বসেছিল। চায়ের কাপে হাত রেখে মনসুর বলল, ওই দেওয়ালটা? মালিক বলল, হ্যাঁ। মনসুর বলল, ভাঙতে হবে। মালিক পকেট থেকে কাগজটা বের করল, যে কাগজটা তখনও তার পকেটেই ছিল। সে বলল, হ্যাঁ, ভাঙতে হবে। ওই দিন দুপুরে শহরের একজন রাজমিস্ত্রি এসে দেওয়ালটা দেখে গেল। সে বলল, 2 দিন সময় লাগবে। মালিক বলল, ঠিক আছে। মনসুর নিজের হাত দিয়ে দেওয়ালের একটা ইটে ছুঁয়ে দেখল, যেখান থেকে সে ছোটবেলায় দেওয়াল তোলা শুরু হতে দেখেছিল। সে বলল, এখান থেকে শুরু করবেন। রাজমিস্ত্রি পরের দিন সকালে এলো। তার সাথে 2 জন শ্রমিক ছিল। তারা কাজ শুরু করল। যখন প্রথম ইটটা বের করা হলো, তখন একটা অদ্ভুত শব্দ হলো, যেন কোনো পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটছে। মালিক আর মনসুর দুজনেই সেখানে দাঁড়িয়ে দেখছিল। বাচ্চারাও একপাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছিল। ইটগুলো খুলতে লাগল, ধুলো উঠতে লাগল। দুটি বাড়ি ধীরে ধীরে এক হতে শুরু করল। যখন দেওয়ালের মাঝখানের একটা অংশ ভাঙা হলো, যেখানে 2 দিকের গাঁথুনি মিলেছিল, তখন একজন শ্রমিক হাত থামিয়ে দিল। সে ইটের মাঝে কিছু একটা দেখতে পেয়েছিল। সে রাজমিস্ত্রিকে ডাকল। রাজমিস্ত্রি উঁকি দিয়ে দেখল এবং হাত ঢুকিয়ে কিছু একটা বের করে আনল। সেটা ছিল ভাঁজ করা একটা পুরনো কাগজ, যা ইটের মাঝে লুকিয়ে রাখা হয়েছিল। রাজমিস্ত্রি কাগজটা মালিককে দিল। মালিক কাগজটার দিকে তাকাল। পুরনো হাতের লেখা ছিল। সে চিনতে পারল এটা তার বাবার হাতের লেখা। সে মনসুরকে ডাকল।
দুই ভাই কাগজটার কাছে এসে দাঁড়ালো, যেন কোনো অজানা গুপ্তধনের সামনে দাঁড়িয়ে আছে। মালিক কাগজটা ধীরে ধীরে খুলল, এমনভাবে যাতে ছিঁড়ে না যায়। দুজনে একসাথে পড়তে লাগল। এই দেওয়াল আমি নিজে বানিয়েছিলাম। দুই ভাই পড়া থামিয়ে একে অপরের দিকে তাকালো, তারপর আবার পড়া শুরু করল। আমার জানা ছিল যে দূরত্বের কারণেই একদিন তোমরা একে অপরের মূল্য বুঝতে পারবে। যদি কাছাকাছি থাকতে তবে হয়তো কখনোই বুঝতে পারতে না। কাগজটা দুই ভাইয়ের হাতে ধরা ছিল। একই কাগজ, দুজনে দুই দিক থেকে ধরেছিল, আর তাতে লেখার শব্দগুলো ওই ধুলোমাখা বাতাসের মাঝে ভাসছিল, যেখানে ভাঙা ইটগুলো পড়েছিল এবং শ্রমিকরা চুপচাপ দাঁড়িয়েছিল। রাজমিস্ত্রিও কাজ থামিয়ে দিয়েছিল। সে বুঝতে পারছিল যে এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। বাচ্চারাও চুপ ছিল। জারিনা এবং শাহিনাও সেখানে এসে দাঁড়িয়েছিল। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল, আর তাদের দুজনের চোখই নিবদ্ধ ছিল তাদের স্বামীদের কাঁপতে থাকা হাতের ওই কাগজটির ওপর। মালিক পুরো চিঠিটা আবার পড়ল, এবার একটু জোরে, যাতে মনসুরও শুনতে পায়, যাতে উপস্থিত সবাই শুনতে পায়। এই দেওয়াল আমি নিজে বানিয়েছিলাম। আমার জানা ছিল যে দূরত্বের কারণেই একদিন তোমরা একে অপরের মূল্য বুঝতে পারবে। যদি কাছাকাছি থাকতে তবে হয়তো কখনোই বুঝতে পারতে না। তোমরা দুজনেই সব সময় একে অপরের সাথে ঝগড়া করে একে অপরকে ভালোবেসেছ, কিন্তু কখনো তা বুঝতে পারোনি। এই দেওয়াল তোমাদের শত্রুতার জন্য ছিল না, এটা ছিল তোমাদের ভালোবাসার পরীক্ষা, আর তোমরা দুজনেই পাশ করেছ। একে অপরকে না জানিয়ে, না দেখিয়ে একজন জ্বলন্ত ঘরে ঝাঁপ দিয়েছে, আর অন্যজন ডুবতে থাকা ভাইয়ের ঋণের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে, আর কেউ কাউকে কিছু জানায়নি। এটাই হলো ভালোবাসা, যা কিছু চায় না, যা দেখায় না, যা শুধু থাকে। এবারই দেওয়ালটা ভেঙে ফেলো, আর তার সাথে সাথে সেই সব কিছু ভেঙে ফেলো যা এতদিন ধরে তোমাদের হৃদয়ে দাঁড়িয়েছিল। তোমাদের বাবা রহমত আলী। যখন মালিকের কথা শেষ হলো, তখন ওই উঠানে এমন এক নীরবতা নেমে এলো, যা কোনো ভারী জিনিসের মতো বাতাসে ঝুলেছিল। শ্রমিকরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজমিস্ত্রির চোখ ভিজে উঠেছিল। সে বয়স্ক মানুষ, অনেক জীবন সে দেখেছে, সে সব বুঝতে পারছিল। জারিনা নিজের মুখ দুই হাতে ঢেকে রেখেছিল। শাহিনা যেন শ্বাস নিতেও ভুলে গিয়েছিল। বাচ্চারা একে অপরের দিকে তাকাচ্ছিল। তারা পুরো ব্যাপারটা হয়তো বুঝতে পারেনি, কিন্তু এতটুকু বুঝেছিল যে খুব বড় কিছু একটা ঘটেছে। মনসুর কাগজটা নিজের হাতে নিয়ে নিল। মালিক হাত ছেড়ে দিল। মনসুর কাগজটার দিকে তাকালো, বাবার হাতের লেখাটার দিকে তাকালো, যিনি আর এই পৃথিবীতে নেই। তার চোখ জলে ভরে উঠল, প্রথমে ধীরে ধীরে, তারপর অঝরে। সে ঘুরল, কিন্তু ঘরের দিকে গেল না। সে ঠিক সেই জায়গাতেই বসে পড়ল যেখানে দেওয়ালের ভাঙা পাথরগুলো পড়েছিল। সে মাটিতে বসে পড়ল, কাগজটা নিজের বুকে চেপে ধরল, আর ডুকরে কেঁদে উঠল, যেন বছরের পর বছর ধরে জমে থাকা কান্না আজ মুক্তির পথ পেয়েছে। মালিকও তার পাশেই মাটিতে বসে পড়ল। দুই ভাই ভাঙা দেওয়ালের ধ্বংসাস্তূপের মাঝখানে বসেছিল। বাবার চিঠিটা মনসুরের বুকে ধরা ছিল, আর দুজনেই চুপ ছিল। কিন্তু এই নীরবতা আগের মতো ছিল না। আগের নীরবতা ছিল শীতল, কিন্তু এই নীরবতায় একটা উষ্ণতা ছিল। জরিনা ধীরে ধীরে মালিকের কাছে এলো, তার কাঁধে হাত রাখল। শাহিনা মনসুরের কাছে এলো, তার চুলে হাত বুলিয়ে দিল। চারজন মানুষ ওই উঠানে বসেছিল, যা এখন আবার এক হয়ে গিয়েছিল। ঠিক সেই জায়গাটাতে যেখানে একসময় দেওয়াল ছিল, আর এখন কিছুই ছিল না। রাজমিস্ত্রি আর শ্রমিকরা চুপচাপ সেখান থেকে সরে গেল। তারা বুঝেছিল যে কাজটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। অনেকক্ষণ পর মনসুর কাগজটা বুক থেকে সরিয়ে তার দিকে তাকালো। সে বলল, আব্বা, এটা দেওয়ালের ভেতর কবে রেখেছিলেন? মালিক ভাবল, যখন দেওয়াল তৈরি হচ্ছিল ঠিক তখনই। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দেওয়াল বানিয়েছিলেন, তো নিজেই হয়তো রেখেছিলেন, হয়তো রাজমিস্ত্রিকে বলেছিলেন। মনসুর বলল, রাজমিস্ত্রি হয়তো জানে। মালিক ডাকল, রাজভাই। রাজমিস্ত্রি কাছে এলো। মালিক জিজ্ঞেস করল, তুমি কি জানতে যে আব্বা এর ভেতরে একটা কাগজ রেখেছেন? রাজমিস্ত্রি এক মুহূর্ত থেমে বলল, হ্যাঁ, তিনি বলেছিলেন যে যখন দেওয়ালটা ভাঙা হবে তখন এটা বেরোবে, কিন্তু তিনি এটা বলেননি যে এর ভেতরে কি আছে। মালিক জিজ্ঞেস করল, আর তুমি এত বছর ধরে কিছু বলনি? রাজমিস্ত্রি বলল, তিনি আমাকে নিষেধ করেছিলেন। মনসুর একটা ছোট নিঃশ্বাস ফেলল, যাতে হাসি আর কান্নার মিশ্রণ ছিল। সে বলল, আব্বা। শুধু একটা শব্দ, কিন্তু ওই একটা শব্দেই সব ছিল। ওই দিন দুপুরের মধ্যে দেওয়ালটা পুরোপুরি ভেঙে ফেলা হলো। বিকেল নাগাদ ধ্বংসাস্তূপ পরিষ্কার করা হলো। সন্ধে হতে হতে জায়গাটা সমান হয়ে গেল। যে বাড়িটা বছরের পর বছর ধরে দুই ভাগে ভাগ করা ছিল,
তা এখন আবার এক হয়ে গেল, খোলা, হাওয়াযুক্ত, যেন কেউ কোনো বদ্ধ ঘরের জানালা একবারে খুলে দিয়েছে। ওই খোলামেলা পরিবেশে একটা অদ্ভুত সতেজতা ছিল, যেন সব পুরনো বদ্ধ হাওয়া বেরিয়ে গিয়ে নতুন বাতাস ভরে গেছে। কিন্তু বাড়ি এক হওয়া সহজ হলেও মন এক হতে একটু সময় লাগে। এটা মালিক এবং মনসুর দুজনেই জানত। সেই সন্ধ্যায় যখন প্রথমবারের মতো সবাই একই দস্তরখানে খেতে বসল, বাচ্চারা, স্ত্রীরা আর দুই ভাই, তখন শুরুতে একটু অচেনা ভাব ছিল। যারা একই ছাদের নিচে থাকত কিন্তু বছরের পর বছর ধরে আলাদা ছিল, তারা এখন একসাথে বসেছিল। বাচ্চারা ইতস্তত করে একে অপরের দিকে তাকাচ্ছিল। তারপর ধীরে ধীরে সেই জড়তা কাটতে শুরু করল। ইমরান মনসুরের ছেলেকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? সে বলল, জায়েদ। ইমরান বলল, আমার কাছে একটা বল আছে। জায়েদ বলল, কেমন বল? আর এভাবেই বাচ্চাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। বাচ্চারা দূরত্ব বানাতে জানে না, তারা এটা বড়দের কাছ থেকে শেখে। জরিনা আর শাহিনা মিলে রান্না করেছিল। রান্নাঘর এখন একটাই, কিন্তু দুজনের রান্নার স্টাইল একে অপরের কাছে একটু অদ্ভুত লাগছিল। শাহিনা ডালে একটু বেশি মরিচ দিয়েছিল, জরিনা বলল, একটু কম দিও। শাহিনা বলল, এই বাড়িতে তো এভাবেই রান্না হতো। জরিনা বলল, এই বাড়িতে তো আগে দুইটা দিক ছিল। দুজনে একে অপরের দিকে তাকালো আর হেসে ফেলল। নতুন ওই রান্নাঘরে এটাই ছিল তাদের প্রথম হাসি। হাসিটা ছোট হলেও এর অর্থ ছিল অনেক বড়। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর দুই ভাই তাদের নিজ নিজ ঘরে স্ত্রীদের সাথে কথা বলছিল। মালিক শুয়েছিল, জরিনা তার পাশে বসা। জরিনা জিজ্ঞেস করল, কেমন লাগছে? মালিক বলল, অদ্ভুত। জরিনা বলল, ভালো অদ্ভুত না খারাপ অদ্ভুত? মালিক অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে থেকে বলল, ওই অদ্ভুত। যখন মাথার উপর থেকে একটা বড় বোঝা নেমে যায়, তখন শুরুতে মনে হয় পা কিভাবে ফেলব। জরিনা তার হাত ধরল। মালিক বলল, তার হাত পুড়ে গিয়েছিল জরিনা, আমার জন্য, আর আমি কখনো জানতেও পারিনি। জরিনা বলল, এখন তো জেনেছ। মালিক চোখ বন্ধ করল। মনসুরের ঘরেও একই দৃশ্য ছিল। শাহিনা জিজ্ঞেস করল, কি ভাবছ? মনসুর বলল, ভাবছি আব্বা এত বড় একটা কাজ কত নীরবে করে গেলেন। শাহিনা বলল, তিনি চাইলে বেঁচে থাকতেই বলে যেতে পারতেন। মনসুর বলল, না, যদি বলতেন তাহলে সেটা তার কথা হয়ে থাকত। তিনি এটাকে আমাদের কথা বানিয়েছেন, আমাদের নিজেদের ব্যাপার। শাহিনা বলল, তাহলে তোমার কি রাগ হয়নি যে তিনি এত বছর ধরে কেন চুপ করেছিলেন? মনসুর বলল, রাগ হয়েছিল, কিন্তু তারপর ভাবলাম তিনি যদি আগে বলতেন তাহলে কি আমরা এভাবে বুঝতে পারতাম? হয়তো না। শাহিনা চুপ হয়ে গেল। এই কথার ভেতর অনেক অর্থ লুকিয়েছিল। এরপর কয়েকদিন ওই বাড়িতে এক নতুন ধরনের জীবন শুরু হল। একটু অনিশ্চিত, একটু হোঁচট খাওয়া, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া। দুই ভাইয়ের পুরনো রাগ একদিনে চলে যায়নি, ওটা স্তরে স্তরে জমেছিল। সময়ের সাথেই তা দূর হবে। মাঝে মাঝে কোনো কথায় তাদের মতের অমিল হতো, এক মুহূর্তের জন্য পুরনো নীরবতা ফিরে আসত। কিন্তু এখন একটা বড় পার্থক্য ছিল। এখন দুজনেরই জানা ছিল, দুজনের হাতেই বাবার সেই চিঠিগুলো ছিল। আর যখনই পুরনো জেদ মাথাচাড়া দিয়ে উঠত, তখন ওই চিঠির কথা মনে পড়ে যেত। একদিন মালিক মনসুরকে জিজ্ঞেস করল, ওই রাতে, আগুন লাগার রাতে, তোর কি ভয় লাগেনি? মনসুর বলল, খুব ভয় লেগেছিল। দরজা ভাঙার সময় হাত পুড়ছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি থেমে যাই। মালিক জিজ্ঞেস করল, কেন? মনসুর বলল, কারণ ভেতরে তুই ছিলি, জরিনা ভাবি ছিল, আর বাচ্চারা ছিল। মালিক বলল, আমরা তো ওই সময় একে অপরের সাথে কথা বলতাম না। মনসুর বলল, তাহলে কি হয়েছে? কথা বলা আর পাশে থাকা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা খুব ছোট একটা বাক্য ছিল, কিন্তু মালিকের মনে গেঁথে গেল। কথা বলা আর পাশে থাকা আলাদা জিনিস। সে ভাবল, কত বছর ধরে সে মনসুরের সাথে নিজের মনের ভেতরেই লড়াই করেছে, কিন্তু মনসুরের অস্তিত্ব তো কখনো হারিয়ে যায়নি, আর মনসুরের জন্য তার ভাইয়ের অস্তিত্ব কখনো মুছে যায়নি। এই খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়ল যে রহমত আলীর দুই ছেলে দেয়াল ভেঙে ফেলেছে। মানুষজন আসতে লাগল, কেউ দেখতে, কেউ শুভেচ্ছা জানাতে। প্রতিবেশীরা বলল, আল্লাহ ওদের প্রার্থনা শুনেছেন। বয়স্করা বলল, রহমত আলীর আত্মা শান্তি পেয়েছে। শহরের লোকেরা এখনও এই বাড়িটাকে দুই দরজার বাড়ি বলত। এটা অভ্যেসে পরিণত হয়েছিল, যা সহজে বদলায় না,
কিন্তু এখন ওই নামের মধ্যে একটা পুরনো ভাব ছিল, এমন একটা বিষয় যা অতীতে পরিণত হয়েছে। একদিন মালিক তার দোকানে বসেছিল। সে বাবার দেওয়া সেই চিঠিটা পকেট থেকে বের করল। সে বারবার সেই লাইনটা পড়ল, যা তার হৃদয়ে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। তার হাত পুড়ে গিয়েছিল, দুটো হাতই, কিন্তু সে থামেনি। সে চিঠিটা ভাঁজ করে আবার পকেটে রাখল, যেখানে সে রোজ ওটা রাখত। কিছু জিনিস পকেটে রাখতে হয়, হৃদয়ের কাছাকাছি, যাতে মানুষ সেটা ভুলে না যায়। অন্যদিকে মনসুরের দোকানেও তার চিঠিটা ছিল। সে চিঠিটাকে একটা ছোট্ট কাঠের কৌটার ভেতর রেখেছিল, যা সে নিজের হাতে বানিয়েছিল। কৌটার ওপর সে খুব সূক্ষ্ম কারুকাজ করেছিল। একদিন শাহিনা ওই কৌটোটা দেখল এবং জিজ্ঞেস করল, এর ওপর কি বানিয়েছ? মনসুর বলল, দুটো দরজা। শাহিনা মনোযোগ দিয়ে দেখল, আসলেই সেখানে দুটো দরজা খোদাই করা ছিল, যা একে অপরের দিকে খোলা। এক জুমার নামাজের পর দুই ভাই একসাথে ফিরছিল। এত বছর পর এই প্রথম তারা একসাথে জুমার নামাজ পড়তে গিয়েছিল, কাঁধে কাঁধ মিলিয়ে। রাস্তায় মনসুর বলল, আজ আব্বার কবরে যাবা? মালিক বলল, হ্যাঁ। দুজনে একসাথে কবরস্থানে গেল। রহমত আলীর কবরের সামনে একসাথে দাঁড়াল, একসাথে ফাতেহা পড়ল। ফিরে আসার আগে মনসুর তার পকেট থেকে সেই কৌটোটা বের করল, যার ভেতরে চিঠিটা ছিল। সে সেটা কবরের সামনে রেখে বলল, আব্বা, দেওয়াল পড়ে গেছে। মালিকও নিজের পকেট থেকে তার চিঠিটা বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সেখানে আর কেউ ছিল না, শুধু দুই ভাই আর তাদের বাবার কবর। ওই কবরের কাছে ওই দুপুরে যা হয়েছিল তার কেউ দেখেনি। কিন্তু যখন দুই ভাই সেখান থেকে ফিরছিল, তখন তাদের পা অনেক হালকা লাগছিল, যেন তারা কোনো বিশাল বোঝা কবরস্থানে রেখে এসেছে। বাড়ি ফিরে মালিক জরিনাকে বলল, আজ থেকে আমরা একটাই দরজা রাখব। জরিনা জিজ্ঞেস করল, মানে? মালিক বলল, ওই যে দুটো দরজা আছে, পূর্ব দিকের আর পশ্চিম দিকের, একটা বন্ধ করে দেব, একটাই থাকবে। জরিনা জিজ্ঞেস করল, কোনটা বন্ধ করবে? মালিক বলল, মনসুরকে জিজ্ঞেস করে আসি। মালিক মনসুরের কাছে গিয়ে জিজ্ঞেস করল। মনসুর একটু ভেবে বলল, দুটোই থাকুক, একটা ঘরে ঢোকার জন্য আরেকটা বের হওয়ার জন্য, ঘর তো একটাই। মালিক হাসল, অনেক দিন পর সে মন খুলে হাসল এবং বলল, ঠিক আছে, দুটো দরজাই থাকুক। কিন্তু এখন আর ওই দরজা দুটো আলাদা বাড়ির ছিল তা নয়, এক বাড়িরই দুটো রাস্তা ছিল। এরপর থেকে ধীরে ধীরে বাড়িটা বদলে যেতে লাগল। দুই ঘরের বাচ্চারা মিলে এখন একটাই দল হয়ে গেল। ইমরান আর জায়েদের বন্ধুত্ব এতটাই গাঢ় হল যে একজন ছাড়া অন্যজন খাবারই খেত না। সাজিদা জরিনাকে সেলাই শেখালো, যা সে তার নানির কাছ থেকে শিখেছিল। রান্নাঘরে এখন দুই নারী মাঝে মাঝে ঝগড়াও করত, লবণ বেশি কম নিয়ে, মরিচ বেশি কম নিয়ে। কিন্তু সেই ঝগড়া ছিল এক বাড়ির ভেতরে সাধারণ ঝগড়া, শত্রুতার নয়। বাড়িতে এখন একটা চাঞ্চল্য ছিল, কোলাহল ছিল, আর সেই কোলাহলটা ছিল আনন্দের। মালিকের ব্যবসার অবস্থাও ভালো হল। মনসুর শহরে ব্যবসা করে এমন তার এক পরিচিত লোকের কাছে মালিকের কথা বলেছিল। ওই লোকটি এলো, দোকান দেখল আর মালিককে একটা বড় অর্ডার দিয়ে গেল। মালিক মনসুরকে বলল, এটা তুই করেছিস? মনসুর বলল, আমি শুধু জানিয়েছিলাম, বাকি কাজ সে নিজেই করেছে। মালিক বলল, ধন্যবাদ। মনসুর বলল, ভাইয়ে ভাইয়ে কোনো ধন্যবাদ হয় না। কথাটা খুব ছোট ছিল, কিন্তু এর ভেতরে অনেক বড় অর্থ লুকিয়েছিল। সেই পুরনো দূরত্বের জায়গায় এখন এই আন্তরিকতা আর টান তৈরি হয়েছিল। একদিন সন্ধ্যায় আবহাওয়া যখন বদলাচ্ছিল আর বাতাসে একটা ঠান্ডা ভাব ছিল, দুই ভাই সেই উঠানে বসেছিল, যেখানে আগে দেওয়াল ছিল। সামনে চা রাখা ছিল, বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। জরিনা আর শাহিনা বাড়ির ভেতরে ছিল। মালিক চায়ের কাপ হাতে নিয়ে বলল, মনসুর, ওই যে ঝগড়াটা, সেই শেষ বড় ঝগড়া যার জন্য এত কিছু হল, তোর কি আসল কারণটা মনে আছে? মনসুর এক মুহূর্তের জন্য চায়ের দিকে তাকিয়ে বলল, মনে আছে। মালিক জিজ্ঞেস করল, কি ছিল কারণটা? মনসুর কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা ছোট্ট ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সেই ভুল বোঝাবুঝির আগে বছরের পর বছর ধরে ছোট ছোট অনেক কথা জমেছিল, আর ওই দিন সব একসাথে ফেটে পড়েছিল। মালিক বলল, হ্যাঁ। মনসুর বলল, যদি ওই দিন আমরা থেমে যেতাম, যে কোনো একজন থেমে যেত, তাহলে হয়তো এসব কিছুই হতো না। মালিক বলল, কিন্তু আমরা তো থামিনি। মনসুর বলল, হ্যাঁ, থামিনি। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর মনসুর বলল, মালিক ভাই, এই প্রথমবার সে এত বছর পর ভাই বলে ডাকল। মালিক তার দিকে তাকাল।
মনসুর বলল, আমাকে ক্ষমা করে দিস। মালিক একটু থেমে বলল, ক্ষমা তো তোর করার কথা, আমিও সমান অপরাধী ছিলাম। মনসুর বলল, দুজনেই ছিলাম। মালিক বলল, হ্যাঁ, দুজনেই ছিলাম। আর এবার তারা দুজন হাত মেলাল। কোনো আড়ম্বর নেই, কোনো নাটক নেই, শুধু একজনের হাত অন্যজনের হাতের মুঠোয়, এবং সেই হাত তারা অনেকক্ষণ ধরে রাখল। সেদিন সন্ধ্যায় বাচ্চারা খেলছিল, বাতাস বইছিল, চা ঠান্ডা হচ্ছিল। দুই ভাই সেই উঠানে বসেছিল যেখানে একসময় দেয়াল ছিল। তারা সেই জায়গাটার দিকে তাকিয়েছিল যেখানে এখন আর কিচ্ছু নেই, শুধু একটা পরিষ্কার ও সমতল জমি। মনসুর নিচু স্বরে আরেকটা কথা বলল, আব্বা খুব চালাক ছিলেন। মালিক বলল, হ্যাঁ। মনসুর বলল, তিনি ওই দেয়ালটা এজন্য বানাননি যে আমরা দূরে থাকি, তিনি এজন্য বানিয়েছিলেন যাতে আমরা যখন ফিরে আসি তখন সব বুঝে ফিরে আসি। মালিক বলল, আর আমরা বুঝেই ফিরেছি। মনসুর বলল, হ্যাঁ, দেরিতে হলেও ফিরেছি। সেই রাতে রহমত আলীর বাড়িতে, যা এখন এক হয়ে গেছে, একই দস্তরখানে খাবার সাজানো হলো। দুই ভাই, দুই স্ত্রী আর তাদের সব বাচ্চারা, সবাই একসাথে। এই প্রথমবার জরিনা খাবার বেড়ে দিল, শাহিনা চা বানালো। বাচ্চারা হইথই করছিল, আর ওই হইচইয়ের মাঝে, ওই উষ্ণতায়, এক দস্তরখানের আলোয় যেন রহমত আলী উপস্থিত ছিলেন। তার চেয়ারটা খালি ছিল, কিন্তু তার উপস্থিতি সেখানে ছিল, তার কাজ, তার ভালোবাসা সেখানে বিদ্যমান ছিল। খাওয়ার আগে মালিক দোয়া করার জন্য হাত তুলল, সবাই হাত তুলল। মালিক শুধু বলল, আব্বার জন্য। সবাই আমিন বলল। বাচ্চারাও, যারা হয়তো এখনও পুরো কাহিনী জানে না, কিন্তু একদিন নিশ্চয়ই জানতে পারবে। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, বাড়ি যখন নিস্তব্ধ, মালিক একা সেই উঠানে এলো। সে সেই জায়গাটা দেখল যেখানে দেয়াল ছিল। মাটিতে ইটের কিছু দাগ তখনও ছিল, যা সময়ের সাথে সাথে মুছে যাবে। সে তার পকেট থেকে কাগজটা বের করল, আরেকবার পড়ল, তারপর আবার ভাঁজ করে রেখে দিল। আকাশের দিকে তাকালো। শহরের রাত ছিল খুব পরিষ্কার, আকাশ ভরা তারা। সে একটা লম্বা নিঃশ্বাস ফেলল, এমন এক নিঃশ্বাস যা অনেক বছর ধরে আটকে ছিল আর আজ মুক্তি পেল। পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ঘুমাওনি? মনসুর ছিল, সেও বাইরে এসেছিল। মালিক বলল, ঘুম আসছিল না। মনসুর কাছে এসে দাঁড়াল। দুজনেই সেই মাটির দিকে তাকালো যেখানে দেওয়াল ছিল। মনসুর বলল, এখানে কিছু একটা বানাবো। মালিক জিজ্ঞেস করল, কি বানাবি? মনসুর বলল, পাথরের একটা বেঞ্চ, ঠিক এই জায়গাটায়, যাতে মনে থাকে। মালিক জিজ্ঞেস করল, কিসের কথা মনে থাকে? মনসুর বলল, আব্বার কথাও, আর এই কথাও যে এখানে এক সময় একটা দেওয়াল ছিল যা একজন বাবা বানিয়েছিলেন, আর তার দুই ছেলে তা ভেঙে ফেলেছিল। মালিক তার দিকে তাকালো, আর দুজনের মুখেই এক অভিন্ন হাসি ফুটে উঠল, এমন এক হাসি যা অনেক কষ্ট পার হয়ে আসে, আর সেজন্যই তা খুব খাঁটি হয়। সেই বেঞ্চটা পরের সপ্তাহে তৈরি হল। মনসুর নিজের হাতে পাথর দিয়ে একটা শক্ত বেঞ্চ বানালো। ওই বেঞ্চে সে একটা লাইন খোদাই করল, সেই একই লাইন যা বাবা দেওয়ালের ভেতর লুকিয়ে রাখা কাগজে লিখেছিলেন। যদি কাছাকাছি থাকতে তবে হয়তো কখনোই বুঝতে পারতে না। জরিনা যখন এটা পড়ল, সে বলল, লাইনটা একটু মন খারাপ করা। মনসুর বলল, হ্যাঁ, কিন্তু সত্যি, আর সত্যি বিষাদকে ভয় পাওয়া উচিত নয়, তা থেকে শেখা উচিত। ওই বেঞ্চটা উঠানে সেই দেওয়ালের জায়গায় রয়ে গেল। বাচ্চারা ওখানে বসে গল্প করত, কখনো কখনো দুই ভাই সন্ধ্যায় ওখানে বসে চা খেত। বেঞ্চে বসা বাইরের কেউই জানত না যে এই জায়গাটা একসময় কি ছিল, শুধু ওই দুই ভাই, তাদের স্ত্রীরা আর ওই বাচ্চারা ছাড়া, যারা একদিন বড় হয়ে এই গল্পটা শুনবে। রহমত আলীর বাড়ি, যা বছরের পর বছর ধরে দুই ভাগে বিভক্ত ছিল, তা এখন এক হয়ে গিয়েছিল। এখনও দুটো দরজা ছিল, পূর্বের আর পশ্চিমের, কিন্তু সেগুলো আর এখন আর দুটো আলাদা বাড়ির দরজা ছিল না, একটাই বাড়ির দুটো পথ ছিল। একটা দিক দিয়ে সকালের আলো আসত, আর অন্য দিক দিয়ে সন্ধ্যার প্রশান্তি। আর সেই বাড়ির মাঝখানে, যেখানে একসময় দেওয়াল ছিল, সেখানে এখন পাথরের তৈরি একটা মজবুত বেঞ্চ ছিল, যার ওপর একজন বাবার কথাগুলো চিরতরে খোদাই করা ছিল।